আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, 3 তলায় 303 নম্বর ওয়ার্ডে। ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলে প্রায় মৃত্যু অবস্থায়, অর্ধগলিত অবস্থায় পড়েছিল। তো তখন আসলে আমরা বন্ধুবান্ধবে মিলে চিন্তা করেছি যে একটা মানুষ মাথার ওর এই সাইডটা নাই, এই সাইডটা পুরো পোকায় খেয়ে ফেলছে এবং চোখটুকেও আসলে পোকা ছিল। আমরা বুঝতেও পারি না যে ওর চোখটা ভালো আছে কিনা এবং শরীর পোকায় খাওয়াচ্ছিল। তেমন অবস্থায় পড়ে আছে যে ও হয়তোবা মানে পাগল হোক আর প্রতিবন্ধী হোক এটা আমরা জানি না, মানসিক সমস্যা আছে এটা কনফার্ম। কিন্তু ও হয়তোবা মানে আল্লাহর হয়তোবা কোনো একটা হুকুম বা কি জানি না, যে ও হয়তোবা ভেবেছে যে হাসপাতালের সামনে গেলে হয়তোবা ও চিকিৎসা পেতে পারে। ও এমন একটা অবস্থা হয়েছে, ওর মাথার এই যে কানের এই সাইডটা পচে গেছে বা কি পোকা হয়েছে। এটা হয়তো এই ঢাকার শহর, এই ঢাকার শহরে অনেক সময় লাগে মানে। তো এর আগে ওর পরিবার খুঁজে পাওয়ার জন্য আমরা ভিডিও করেছিলাম। তো সিরাজগঞ্জ থেকে একটা পরিবার রেসপন্স করেছিল এবং দাবি করেছিল প্রাথমিক পর্যায়ে যে ভিডিও দেখার পরে এটা তাদের ছেলে। তো ওই এলাকার নামটা যদি আমি মেনশন করি, জেলা ছিল সিরাজগঞ্জ, থানা ছিল কাজীপুর, ইউনিয়ন ছিল সোনামুখী, গ্রাম ছিল রশিদপুর, আর ওর নাম ছিল রাসেল, আর ওর বাবার নাম ছিল রায়েশ। এটা এখনও সত্য মিথ্যা জানি না, কিন্তু এই নামে একজন পরিচয়ে কিছু লোক দাবি করেছিল এটা তার ভাগিনা বাকি ছেলে। তো তাদের সাথে পুরোপুরি কয়েকবার আমার প্রায় 20 বারের মতো কন্ট্যাক্ট হওয়ার পরে তাদেরকে ঢাকায় আসতে বলেছিলাম যে আপনারা ঢাকায় আসেন, আপনারা এসে দেখে যান, এবং তাদেরকে বলেছিলাম যে আপনার যে সন্তান হারিয়ে গেছে আপনারা একটা নিকটস্থ থানায় একটা জিডি করবেন, জিডির মাধ্যমে জিডি কপি সহ আপনারা হাসপাতালে আসবেন। ওনারা হাসপাতালে আসারও কথা ছিল। পরবর্তীতে ওনারা আমার ইউটিউব অথবা ফেসবুকে কোনো জায়গায় ওনারা ওই রাসেলের আসলে ছবি দেখেছে অথবা ভিডিও দেখেছে, তখন আসলে ওনারা অস্বীকার করে যে এই সাইডটা যখন পোকায় খাওয়া, এই একেবারে এই সাইডটা এই থেকে এই পর্যন্ত মানে কান নাই, হাড় উপরে খেয়ে ফেলছে। তো এইগুলো যখন ওনারা দেখে ওনারা অস্বীকার করে একটা পর্যায়ে যে এটা আমাদের ভাগ্নে না। তো কিছু আমাকে ওনারা আসলে মানে কিছু জিনিস বলেছে যে রোগীর হাত দেখি, রোগীর পা দেখি, আমাদের রোগীর হাত এরকম না, আমাদের রোগীর পা এরকম না। তো আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনি আপনাদের সন্তান হারিয়ে গেছে, বাকি এই ছেলেটা মানে যদি সুস্থ থাকতো তাকে কোনো দিন পোকায় খেয়ে ফেলতো না, তার মাথার অর্ধেক। তো আপনারা বলতেছেন হাত কীরকম, নখ কীরকম। তো যেখানে মানুষটারে পোকায় খেয়ে ফেলছে সেখানে আপনি তার নখ কীভাবে চিহ্নিত করবেন? আপনি ঢাকায় আসেন, ঢাকা মেডিকেলে আসেন, আমরা বন্ধুবান্ধবের উদ্যোগে আপনাদের ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্ট করানোর পরে যদি দেখা যায় যে এই ছেলে আপনাদের সন্তান, ওর চিকিৎসার সামর্থ্য যদি আপনাদের না থাকে, আমরা বন্ধুবান্ধব দেশবাসী সবাই মিলে সহযোগিতা করে ওর চিকিৎসা সম্পূর্ণ করব। এরপরে মানসিক চিকিৎসার দরকার হলে মানসিক চিকিৎসার একটা উদ্যোগ নিব। এবং আমি বলছি যে আপনারা যদি ঢাকায় না আসতে পারেন, আপনাদের কাছে যদি টাকা পয়সার অর্থ সংকট থাকে, সেটাও আমাদের জানাবেন। আপনারা আসেন, আপনাদের ছেলে হোক আর না হোক, আপনাদের যেহেতু একটা ছেলে হারিয়ে গেছে, ওনারা বলছে ওই ছেলে কথা কম বলে এবং রাস্তায় ঘোরে। তো আমরা যেহেতু ওকে রাস্তায় পেয়েছি এবং ও কথা কম বলে, এবং ওরে যদি আপনারা একটু দেখেন, আর ওনারা একটা ছবি দিয়েছিল, ছবিটার সাথেও কিছুটা মিল আছে। তো এই মিল থাকার কারণে আমরা বলছি প্রয়োজনে আপনাদের গাড়ি ভাড়া আমরা বহন করব, ডিএনএ টেস্ট খরচ আমরা বহন করবো, আপনারা ঢাকায় আসেন। পরবর্তীতে ওনারা রেসপন্স করে না। ওনার আত্মীয় স্বজন বেশ কিছু মানুষ আসলে ঢাকা শহরে থাকে, কয়েকদিন পর্যন্ত বলছি ওনারা কেউ বলে ওনার এলাকায়, যখন আমি ফেসবুকের মাধ্যমে যখন যোগাযোগ করি, ওনার এলাকায় অনেক মানুষ বলে এইটাই রাসেল। ওনার বাবা প্রথমে বলছে এইটাই তার সন্তান, কিন্তু পরবর্তীতে রোগীর কন্ডিশন দেখে আসলে মাথার একটা সাইড নাই, পোকায় খেয়ে ফেলছে বাটি সহ, এই কন্ডিশন যখন ওনারা দেখছে তখন ওনারা প্রায় অস্বীকার করছে। আমি তাদের দোষ দিচ্ছি না, ওর তো কোনো দোষ নাই বলবো। তো মানসিক রুগী, ও তো কথাও বলতে পারে না। ওর পরিবার যদি ওনার পরিবার হয়, ওনাদের ভাষ্যমতো তাদের ছেলে কথা কম বলে, কথা বলতে পারে না এরকম না, কথা খুবই কম বলে এবং রাস্তায় ঘুরে। তো আমাদের জায়গা থেকে ওনাদের চেষ্টা করছি যে ওনাদের ডিএনএ টেস্টের খরচ আমরা দিব, ওনাদের মানে গাড়ি ভাড়া খরচ আমরা দিব। ওনাদের বলছি যে আপনারা আসেন, ঢাকা মেডিকেলে এসে দেখা করে যান এবং দেখে যান, আপনারা একটা নজর দেখে যান, যেহেতু আপনারা অনুমান করেছেন যে এইটাই আপনাদের সন্তান। পরবর্তীতে আপনাদের আবার আসলে মন ভেঙেছে বা কি বিষয়দের কি। তো ওনারা বারবার বলেছে যে আসবে,
আজ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওকে রাত 3টা 2টা 2:30টার দিকে গেল 26শে জানুয়ারি 2025 তারিখে ভর্তি করেছি। তো আমরা ওকে অবজারভেশন করেছিলাম প্রায় রাত 11টা থেকে। তো এই পর্যায়ে ওর জন্য যে খরচ, খাওয়া দাওয়া খরচ, বাকি এই যে ওর জামা কাপড়, এই যে শার্ট প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে আসলে প্রস্রাব পায়খানা করে, কথা বলতে পারে না, খাবারও চাইতে পারে না। একটা মানুষের মানে অনেক রকমের অসহায় মানুষ আছে। তো কেউ আছে বোবা, কান্নাকাটি করতে পারে, ও আসলে কান্নাকাটিও করে না। এবং এই যে লুঙ্গিতে জামা কাপড়ে যে প্রস্রাব পায়খানা করে, এইটা আসলে আমরা কিছু পোশাক চেয়েও ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আপনাদের আশেপাশের মানুষের যদি কারো পুরাতন পোশাক থাকে, আমরা তো সবসময় সম্ভব না নতুন পোশাক কিনে আসলে ওর এই যা সব কিছু পরিষ্কার করার। ওর আসলে মানে যারা স্বেচ্ছাসেবক আছে তারা, বাকি আমি, বাকি আরও যারা স্বেচ্ছাসেবক আছে আমরা বন্ধুবান্ধব, প্রত্যেকে ওর হয়তো বা লুঙ্গি জামা প্যান্ট এইগুলো পরিষ্কার করতে পারতেছি, বাকি ওর ড্রেসিং করার সময় সাহায্য পারতেছি। বাকি ওই যে পোকায় খাওয়া শরীর রাস্তায় প্রায় মৃত অবস্থায় পড়েছিল, মানে যখন ও রাস্তায় পড়েছিল তখন তো ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না, হাঁটতেও পারছিল না। আর সেই রোগীটা এখন মানে স্বেচ্ছাসেবকদের সেবায়, বাকি ডাক্তার নার্স সকলের সেবায় আজকে দাঁড়িয়ে আছে। তো আমরা বলেছি যে ওনার যে পরিবার দাবি করেছিল যে সেই পরিবারকে আপনাদের সন্তান যদি হয়ে থাকে আগের থেকে ভালো আছে আপনারা আসেন। এবং ওর যে লুঙ্গি এবং জামা কাপড় চাওয়ার যে বিষয়টা ছিল, যে ওর আসলে পোকা পরিষ্কার করতে পারলেও ওয়াশরুম যে করবে, প্রস্রাব পায়খানা করবে, ওইটা আসলে ধোয়া স্বেচ্ছাসেবকদের পক্ষে সম্ভব না। আর আমি মূলত যখন ওরে নিয়ে ফেসবুকে মানে একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা জানেন যে এর আগে মাথার অর্ধেক নাই চোখ নাই রিয়াদ নামক একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে, ফুটপাত থেকে উদ্ধার করে টানা 72 দিন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। এই রিয়াদের ঘটনা 72 দিন চিকিৎসা শেষে আপনারা প্রত্যেকটা টিভি চ্যানেল বাকি পত্রিকা নিউজের মাধ্যমে আসলে জানতে পারছেন রিয়াদ সম্পর্কে। তো সেই আমি একটা পোস্ট করেছিলাম যে আরেকটা রিয়াদ, ওর একটা ছবি তুলে রাত 11টা বাজে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, বাকি কল দিয়েছেন যে ভাই রিয়াদের মতো ওকে কোনো চিকিৎসার ব্যবস্থা করেন। তো পরবর্তীতে এই যে যারা কমেন্ট করেছে, বাকি যারা ফোন কল করেছিল, পরবর্তীতে এটার 95% মানুষদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। এবং পরবর্তীতে মানে স্বেচ্ছাসেবক একজন থাকতে থাকতে অসুস্থ হয়েছে, এবং প্রায় অসুস্থ আসলে পোকামাকড়ের পাশে আশেপাশের সকল মানুষই আসলে অসুস্থ হয়েছে। মানে এটা আমি যদি তাদের জায়গায় থাকি, আশেপাশের রোগীর জায়গা থেকে আমার কাছেই বিরক্ত লাগবে, কিন্তু আমি যদি আমার স্থান থেকে দাঁড়াই সেটাও আসলে মানে ওনাদেরও কিছু বলতে পারতেছি না, আমি নিজেরও বুঝাতে পারছি না আমরা, কারণ ওর আসলে পরিবারের কেউ নাই। তো ওর গার্ডিয়ান, হাসপাতালের নার্স, বাকি ওয়ার্ড বয়, বাকি আমরা, বাকি আশেপাশের যারা মানুষ আছে এই সবাই সকলে মিলেই আসলে দেখে রাখে। তো এখন যে কথাটা, পরবর্তীতে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমাদের একজন স্বেচ্ছাসেবক লাগে, প্রয়োজনে আমি তাকে মানে পারিশ্রমিক দেব। আমার হাসপাতালে নাইট ডিউটি, আমিও জানেন আমিও একটা হাসপাতালে চাকরি করি, আমার হাসপাতালে নাইট ডিউটি থাকার কারণে আমি বলেছিলাম যে আমাদের একটা স্বেচ্ছাসেবক প্রয়োজন, স্বেচ্ছাসেবকের থাকা খাওয়া মানে খাওয়া খরচ আমরা বহন করব, প্রয়োজনে পারিশ্রমিক দেওয়া হবে, আপনারা একটা লোকের ব্যবস্থা করেন। আপনারা ফেসবুকের এত সকল মানুষ, কোনো একটা মানুষ একটা স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে পারেননি। বাকি আজ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেউ একটা পোশাক নিয়ে আসেনি। আসলে এই কথাটা আমি বলতাম না, আজকে বলতে বাধ্য হয়েছি যে 11 বছরের একটা মেয়ে হারিয়ে গেছে। কেউ স্বেচ্ছায় হারায় আর কেউ অনিচ্ছায় হারায়। এই ছেলেটা অনিচ্ছায় হারাইছে। এই ছেলেটার পরিবারটা খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি আমরা কতদিন ধরে, সেই পরিবারটা খোঁজার কোনো মাধ্যম হচ্ছে না। কিন্তু যে মেয়েটা স্বেচ্ছায় তার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে চলে গেল, তাকে আপনারা বাংলাদেশের টিভি নিউজ, বাকি পত্রিকা নিউজ, বাকি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বাকি বিভিন্ন মানুষের পোস্ট এবং শেয়ারের মাধ্যমে লাস্ট পর্যন্ত বাধ্য করলেন প্রশাসন প্রত্যেকটা জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে তারপরে বের করেছে যে সে কার সাথে আসলে চলে গেছে, বাকি তাকে কে কিডন্যাপ করেছে। তো বাংলাদেশের মানুষ চাইলে অনেক কিছু সম্ভব। এর আগে বাংলাদেশে 68,000 গ্রাম খোঁজার পরে রিয়াদের পরিবার খুঁজে বের করেছিলাম। রিয়াদের একটা চোখ ছিল না, কানে মাথার অর্ধেক ছিল না। ওকে নিয়ে তো ফেসবুকে পোস্ট করা যায়, রিয়াদকে নিয়ে কোনো ফেসবুকে পোস্ট করা যায় নাই। সেই
রিয়াদের তথ্য দিয়ে বাংলাদেশের 68,000 গ্রাম খোঁজার পরে সন্ধান মিলেছিল রিয়াদের মা পাগল, রাস্তার পাগল, আর রিয়াদ ছিল বুদ্ধি প্রতিবন্ধী। সেই সাহায্যটা কিন্তু ফেসবুকের কল্যাণেই হয়েছিল, আপনাদের সকলের কারণে। তো আমি বলতে চাই যে এর আগে যেহেতু আপনারা 68,000 গ্রাম খুঁজে রিয়াদের মাকে বের করেছিলেন, রিয়াদের মা ছিল রাস্তার পাগল, সেই আপনারা সবাই আবার একত্রিত হন, আমরা সকলে মিলে এই মানুষটার পরিবারের কাছে যেন ফিরিয়ে দিতে পারি। সে হয়তো বা পরিবার থেকে হারিয়ে গেছে, বাকি তার থেকে পরিবার হারিয়ে গেছে, যে কোনো তো একটা। তো আমরা সবাই সকলের জায়গা থেকে যদি চেষ্টা করি, এই যে মানে যে স্বেচ্ছায় পালিয়ে গেল, সে যে স্বেচ্ছায় আত্মগোপনে ছিল, এই 11 বছরের মেয়েটা, তাকে আপনারা ঠিকই খুঁজে বের করতে পেরেছেন, তার কিন্তু প্রয়োজন ছিল না সে। আর এই মানুষটা হয়তোবা পরিবারটা কাছে পেলে সে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবে। আমরা যে পারিশ্রমিক দিয়ে স্বেচ্ছাসেবকদের রেখেছি, ওর পরিবারটা পেলে সেই স্বেচ্ছাসেবকদের হয়তোবা টাকা দিয়ে আমাদের রাখতে হবে না। এখন পর্যন্ত ওর জন্য আপনারা প্রায় 14 থেকে 15,000 টাকার মতো সম্পূর্ণ মিলিয়ে আপনারা সাহায্য পাঠিয়েছেন, কিন্তু ওখানে ওর জন্য প্রায় কিন্তু খরচ আরও বেশি, খরচ কিন্তু ডাবলের থেকে বেশি। ওর জামা কাপড়, খাওয়ান খরচা, বাকি আদার্স টেস্ট, এই যে আজকে টেস্টের রিপোর্টও দিয়েছে। একটা টেস্ট করতে দেওয়া হয়েছে কোথায়, ওইটা রিসিভ কোথায়, ওইটার মানি রিসিভ কোথায়, মিরপুরেরটা। এই যে টেস্টের আজকে 2টার রিপোর্ট দিয়েছে। আপনারা যদি কেউ সরাসরি রোগীকে কাপড় দিতে চান, আপনাদের ফেলে দেওয়া পুরাতন কাপড়ই যদি কেউ দিতে চান, ঢাকা মেডিকেলের 303 নম্বর ওয়ার্ড, নাক কান গলা বিভাগ, এইখানে এসে যোগাযোগ করবেন। ওনাকে এই যে ঢাকা মেডিকেলের 2টার টেস্টের রিপোর্ট দিয়েছে আজকে, আর একটা এই যে দিয়েছে। এরপরে এই টেস্টটা করতে দেওয়া হয়েছে ওরে মাথা থেকে আসলে পোকায় খাওয়া যে মাংস, এই মাংস নিয়েছে টেস্টের জন্য। এই মানে ওর ভিতরে কি ক্যান্সার কোনো জ্যাম বেঁধেছে কিনা, বা কি অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, কতদূর কি পর্যন্ত, এইগুলোর আসলে টেস্ট নিয়েছে। এটা রিপোর্ট কবে পাওয়া যাবে? 14 দিন পরে। 14 দিন পরে কালকে পাওয়া যাবে, একটা আগামীকালকে পাওয়া যাবে, আর একটা 14 দিন পরে পাওয়া যাবে। তো যাই হোক, এটা হচ্ছে ভর্তি ফর্ম। কেউ যদি আসলে দেখতে চান, অজানা নামে ভর্তি করানো হয়েছে, আমরা আসলে নাম জানতাম না। তারিখটা কত? তারিখ হলো 27 তারিখ, ঠিক আছে, 27 তারিখ রাত্রে আর কি, 26 তারিখে আমরা রাত্রে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন রোগীর এখানে ওয়ার্ড নাম্বার উল্লেখ করা নাই না? আচ্ছা, যাই হোক, নাম্বারটা হচ্ছে আপনার এখানে দেখেন, 303 15 নম্বর হচ্ছে। আচ্ছা, ইউনিট 3 15 নম্বর। আমরা ফেসবুকে সব থেকে বেশি চেষ্টা করেছিলাম একটা কেবিনের ব্যাপারে, কারণ আপনারা জানেন যে আসলে এই যে টাকা দিয়ে যাকে মানে আর কি আপাতত রাখতেছি, কারণ তারও তো একটা পরিবার আছে। তো পোকায় খাওয়া রোগীর পাশে তো সবাই থাকতে চায় না। আমি একটা কেবিনের ব্যাপারে ঢাকা মেডিকেলের মনে হয় 20 জায়গা থেকে 25 জায়গায় দৌড়াদৌড়ি করছি, আরও স্বেচ্ছাসেবকরা তো দৌড়াইছেই, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়। যে একটা কেবিন হলে আমাদের কি হইতো, যে আমি ধরেন আমার হাসপাতালে ডিউটি করি, আমি ডিউটি শেষ করে ওর পাশে এসে 5 ঘন্টা থাকতে পারতাম, আমি আরও 5টা ভিডিও করতে পারতাম ওর পরিবার খুঁজে পাওয়ার জন্য, এবং ওর পরবর্তী চিকিৎসার টাকা পয়সার জন্য কিছুটা হলেও সহযোগিতা হইতো, যেটা বিগত দিনে করেছি। এবং আরও বাকি বন্ধুবান্ধব, বাকি কলিগ, ঢাকা শহরে প্রত্যেকেরই ভাই আসলে কর্মসংস্থান আছে, বাকি চাকরি আছে, সবাই চাকরিজীবী, কেউ নাইলে ব্যবসা করে, নাইলে কেউ স্টুডেন্ট। তো প্রত্যেকের জায়গা লাইফ নিয়ে ব্যস্ততা আছে। তো কেউ চাইলেই আসলে 24 ঘন্টায় পোকায় খাওয়া মানুষের পাশে থাকা সম্ভব না। তো সেই কারণে আমরা একটা কেবিনের ব্যবস্থা করতে চেয়েছিলাম, যে একটা কেবিনের ব্যবস্থা হলে আমার একটা বন্ধুকে আমি রিকোয়েস্ট করে 5 ঘন্টা রাখতে পারলাম, 2 ঘন্টা রাখতে পারলাম। কিন্তু এই ওয়ার্ডের মধ্যে তো সব শ্রেণীর মানুষ আসলে থাকতে চায় না, বাকি একটা তো কিন্তু আসলে দুর্ভাগ্যবশতভাবে সেই কেবিনের ব্যবস্থা আমরা করতে পারিনি। তো কৃতজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আরটিভির সাংবাদিক ভাই সায়েম ভাই, উনি আসলে ওকে নিয়ে নিউজ প্রচারের জন্য কাজ করেছে, এবং ওনার মাধ্যমে আসলে এই ওই অজ্ঞাত যে রাসেল, মানে ওই যে পরিবার দাবি করেছিল সেই অনুযায়ী নাম রাসেল। তো এই রাসেলের চিকিৎসাটা আগামীতে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে।
আরটিভির সায়েম ভাইয়ের মাধ্যমে। এক্ষেত্রে সায়েম ভাই এবং আরটিভির জন্য আমাদের কৃতজ্ঞতা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে, কারণ ওনারা যদি এই হাসপাতালে এসে একটু দৌড়দৌড়ি না করতো ওনাদের জায়গা থেকে, তাহলে আসলে ওনারা দৌড়দৌড়ি করছে নিউজ পারপাসে, কিন্তু সেটাই আসলে ওর জন্য একটা সহজ মাধ্যম হয়ে গেছে। এবং বেশ কিছু টেস্টও আসলে পরবর্তীতে আমাদের ফ্রি করতে দিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। বেশ কিছু টেস্ট আসলে আমাদের ফ্রি রেফার করে দিয়েছে, এগুলো আসলে সায়েম ভাইয়ের মাধ্যমে। তো আমরা অনুরোধ করব যে আপনাদের ঢাকা মেডিকেলের আশেপাশে যারা আছেন, যদি আপনাদের ওর চিকিৎসা হতে এখনও আমার অভিজ্ঞতা থেকে আরও 2 মাস, তো আপনাদের জায়গা থেকে যদি কেউ পুরাতন জামা কাপড় দিতে চান, ঢাকা মেডিকেলের 303 নম্বর ওয়ার্ডে এসে যোগাযোগ করবেন। বাকি নার্স কাউন্টারে এসে জিজ্ঞেস করবেন নাক কান গলা বিভাগে, মানে 303 নম্বর নাক কান গলা বিভাগে এসে জিজ্ঞেস করবেন যে তার হচ্ছে পুরাতন বিল্ডিংয়ে যে অজ্ঞাত রোগীটা কোথায়। আমাকে যদি ফোনেও না পান, সেক্ষেত্রেও আপনারা এসে ওকে কেউ যদি খাবার দিয়ে দিতে চান। এর আগে আমি যদি একটু বলি, রিয়াদের সময় ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্টরা 3 বেলা এক একজনের দায়িত্ব নিয়ে রান্না করে দিয়ে গেছে। এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে বিভিন্ন মানে কোটিপতিরাও এসে রান্না করে দিয়ে গেছে। ঠিক আছে, এরকম ইতিহাস রিয়াদের ক্ষেত্রে তৈরি হয়েছে এবং রিয়াদের চিকিৎসা করেছি আমরা শেষ পর্যন্ত কেবিনে রেখে। এবং মানে বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী বাকি লক্ষ্মীপুর বাকি বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসলে রিয়াদের জন্য বক্স নিয়ে টাকা কালেকশন করে আমার কাছে পাঠিয়েছিল। সেই টাকা থেকেই রিয়াদের চিকিৎসা হয়েছিল। এগুলো আপনারা টিভি নিউজে আরও ভালো জানতে পারবেন, বিস্তারিত সব কিছু দেওয়া আছে। তো আমি বলতে চাই যে আমাদের প্রধান এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ওর জন্য কিছু কাপড় এবং ওর জন্য কিছু খাবার দাবার। আমরা আপনাকে বলছি না যে আপনি আমাদের কাছে অর্থ সাহায্য পাঠান, ঠিক আছে? আপনার জায়গা থেকে যদি কাপড় এবং খাদ্য দেওয়া সম্ভব হয়, আপনি অবশ্যই ওর জন্য আপনার জায়গা থেকে এগিয়ে আসুন এবং ওর জন্য দোয়া করবেন এবং ওর পরিবার খুঁজে পেতে অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন। আমি প্রত্যেককে বলতে চাই যে এই যে 11 বছরের মেয়েটাকে আপনারা ভাইরাল করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন, আপনারা যে অনিচ্ছায় হারিয়ে গেছে, যে অসহায়, কথা বলতে পারে না, খাইতে পারে না, মাথার অর্ধেক নাই, পোকায় খেয়ে ফেলেছে, তার পরিবারটা আপনারা খুঁজে দেন। তার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য আপনারা আপনাদের আশেপাশের সকল মানুষের সাথে ওর বিষয়টা নিয়ে কথা বলেন, বাকি আপনারা ভিডিওটা শেয়ার করেন। আপনারা তো মানে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 মানুষের মধ্যে মনে হয় 3990 জন মনে হয় এই 11 বছর মেয়েটাকে নিয়ে পোস্ট দিয়েছে। অথচ এই ওরে নিয়ে, এই রাসেলরে নিয়ে, ও যেই প্রায় 10 দিন যাবৎ চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে আছে, ওর জন্য 10টা মানুষে পোস্ট দেয় নাই। এই হলো আমাদের মানবতা। আমাদের মানবতা শুধু ভাইরালের পিছনে দৌড়ায়। মানে যাই হোক, সকলে ভালো থাকবেন আর যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন ওর জন্য। আমাদের এখনও স্বেচ্ছাসেবক প্রয়োজন, কারণ আসলে এই যে যারা আছে তারা এই 10 দিন ধরে থাকতেছে, তাদেরও একটা লাইফ আছে। তাদের হয়তো বা তারা স্টুডেন্ট লাইফে, কেউ চাকরি করে, বাকি কেউ ব্যবসা, ঠিক আছে? তাদের কর্মস্থানে, তাদের শিক্ষা জীবনে তাদের ফিরতে হবে। তো এরপরে আসলে কে থাকবে? এই মানুষটা আমাদের প্রয়োজন। ওর পরিবার যদি খুঁজে পাই, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে তার পরিবার থাকবে, আমরা ওর চিকিৎসা টাকা ম্যানেজ করে দিব, এরকম। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।